দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। জাঁকজমকপূর্ণ আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করেছে আবির ব্লুম মার্কেট। দুবাই মিউনিসিপ্যালিটির উদ্যোগে হয় এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিশাল মার্কেটের আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বিশাল। মার্কেট জুড়ে রয়েছে কয়েকশো অর্গানিক খাবারের স্টল, যার বেশিরভাগই বাংলাদেশি মালিকানাধীন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। কয়েক দশক ধরেই সফলতার সাথে মানুষের অর্গানিক খাবারের চাহিদা মেটাচ্ছে আবির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট। এশিয়া তো বটেই, আফ্রিকার মানুষের কাছেও অর্গানিক পণ্যের নির্ভরযোগ্য নাম জনপ্রিয় প্রতিষ্ঠানটি। দুবাইয়ের বাসিন্দাদের কাছে আরও উন্নত ও তরতাজা পণ্য সরবরাহের লক্ষ্যে এবার যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির শাখা আবির ব্লুম মার্কেট নামের ইনডোর বাজার। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় আমিরাতের সবচেয়ে বড় অর্গানিক পণ্যের এই বাজারের। সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটটি আয়তনে ৭,৬০০ স্কোয়ার মিটার। ফলমূল, শাকসবজি তরতাজা ও সতেজ রাখার সব ব্যবস্থাই রয়েছে এখানে। রয়েছে বিশাল পার্কিং এরিয়া। ৭৬০ জন ব্যবসায়ী নিয়ে যাত্রা শুরু করেছে মার্কেটটি। এই মার্কেটে বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য চোখে পড়ার মতো। গোটা মার্কেটের অন্তত ৮০% ব্যবসা প্রতিষ্ঠানই বাংলাদেশি, যার মধ্যে মরমকো গ্রুপ, মাহমুদ মালিক গ্রুপ, কাজী ওসমান ট্রেডিং, দার আল নূর ট্রেডিংয়ের মালিকানাধীনই বেশিরভাগ প্রতিষ্ঠান। অন্তত ৩,০০০ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে এই মার্কেটে। এছাড়া দেশি পণ্য রপ্তানির সুযোগও আছে। So inshallah, we are all expecting it will be the good venture for us and good, business startup. ১০৮টা দোকান আমরা লিসে নিছি, যেটা আমরা সব লিসে দিই আমাদের বেশি করে আমাদের বাংলাদেশি কাস্টমারদেরকে। আর আমরা এখানে অনেকগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আমরা আনছি। There is 80% Bangladeshis in this Awir market, where today we came here in Bloom Market, which made us really happy that everybody is coming together, everybody is doing business together. এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে প্রায় ৮০% মালিকানা বাংলাদেশি কমিউনিটির। এটা সবচেয়ে আনন্দের বিষয় আমাদের জন্য, এবং এখানে অনেক বাংলাদেশের কর্মসংস্থান হবে। জমকালো উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন দুবাই মিউনিসিপ্যালিটির পরিচালক জেনারেল ইঞ্জিনিয়ার দাউদ আব্দুল রহমান আল হাজরি। ছিল এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন শিল্পগোষ্ঠীর মনোমুগ্ধকর পরিবেশনা। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনেও বাংলাদেশের সাথে মিল রেখে একই দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশটির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। পাশ করেছে ৫২ জন শিক্ষার্থী, এর মধ্যে ৪ জন GPA 5 পেয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে পাশের হার ৮৬.৬৭%। এমন ফলাফলে খুশি শিক্ষার্থীরা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। বাহরাইনে ২০০৩ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ স্কুল বাহরাইনের 2023 এসএসসি ক্যান্ডিডেট, এবং আমি GPA 5 পেয়েছি। এই বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে এসএসসি 2023 পাস করে গেছি, এবং আমি কৃতিত্বের সাথে GPA 5 পেয়েছি। আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, মাশাআল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছে। আমি অনেক খুশি। আমাদের এবারে এসএসসি রেজাল্ট 2023 এর প্রাপ্ত রেজাল্ট, আমরা এতে সন্তুষ্টি প্রকাশ করছি। বাংলাদেশ স্কুল বাহরাইনের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষকরা যারা অনেক পরিশ্রম করে পরীক্ষাটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতে আল আইন শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আল আইনের ডাউনটাউন কালিকাট হোটেলের হল রুমে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শামসুল আলম ও পরিচালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান ফজলু। প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুর রফিক নাজমু। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজারের ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার উদ্দিন আহমদ। এই সময় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে দেশ
রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার নির্বাচিত করতে হবে। পরে পঞ্চমবারের মতো লোকমান হোসেন আনুকে সভাপতি, মুহিবুর রহমান মুহিবকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী 3 বছরের জন্য 83 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া শামসুল আলমকে প্রধান উপদেষ্টা করে 13 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। ইতালির মেরানো এলাকায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। মেরানো শহরে কিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই আয়োজন। প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করে এই মিলন মেলায়। দিনব্যাপী উৎসবে মাতেন প্রবাসীরা। আয়োজনে সঞ্চালনা করেন আনোয়ার হোসেন এবং মোস্তাফিজ কামাল কাদের। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা, পরে হয় জাতীয় সঙ্গীত। এছাড়া ছিল মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন। ভেনিস, লন্ডন এবং রোমের শিল্পীরা মাতিয়ে রাখেন পুরো অডিটোরিয়াম। যুক্তরাষ্ট্রের ব্রকলিনে চট্টগ্রাম সমিতির ভবনে সোহাদায়ে কারবালা মাহফিল 2023 অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ ইয়র্ক শাখার উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মইনুল হক, মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মাওলানা শেখ মুস্তফা কামাল, শফিউল আজম কুরাইশি সহ অনেকে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও। তাজিয়া মিছিল আর মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশে স্মরণ করা হচ্ছে পবিত্র আশুরা। ইরান, ইরাক সহ বিভিন্ন দেশে শিয়া মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোয় বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি। ইমাম হোসেন রাদিয়াল্লাহুর স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তর থেকে সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের করা হয়। এতে যোগ দেন লাখ লাখ মানুষ। আফগানিস্তান, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতে পবিত্র আশুরা পালিত হচ্ছে আজ। পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি চলছে হাজার বছর ধরে। এই দিনেই ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। ঐতিহাসিক কারবালা ময়দান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ শিয়ারা সামিল হন এই মিছিলে। ইমাম হোসেনের মাজারে জড়ো হয়ে মাতম করেন শিয়া অনুসারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল কারবালা জুড়ে। মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় শোকাবহ দিনটি পালন করা হয় বাগদাদ সহ ইরাকের অন্যান্য অঞ্চলেও। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে শোক মিছিলে যোগ দেয় লাখো মানুষ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের অনুপ্রেরণা। অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহ শত শত বছর ধরে অনুসারীদের জন্য স্মরণীয়। তাপমাত্রা বেড়েছে, তবুও মানুষের উপস্থিতি কমেনি। গরম আরো বাড়লেও আমাদের ঠেকাতে পারবে না। শিয়া প্রধান দেশ ইরানে রাষ্ট্রীয় উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে রাজধানী তেহরানে মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। পবিত্র আশুরায় বিশাল আয়োজন ছিল ইয়েমেনে। মাতম আর নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে শিয়ারা। অত্যাচারী নিপীড়কদের বিরুদ্ধে বিদ্রোহের শিক্ষা আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পাই। তার সাথে যে অবিচার হয়েছে, এখন ইয়েমেনের জনগণের সাথে তেমনটিই হচ্ছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আশুরা পালনে বের হয়েছি। তার কাছ থেকেই শিক্ষা পেয়েছি মাথা উঁচু করে থাকার। দীর্ঘ 34 বছর পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এবার নিষেধাজ্ঞা ছিল না আশুরা পালনে। শ্রীনগরের বেশ কয়েকটি এলাকায় শোক মিছিল বের করে শিয়ারা। এছাড়াও আফগানিস্তান, পাকিস্তান ও লেবাননের শিয়ারাও যথাযথ মর্যাদায় পালন করেছেন আশুরা। আশুরাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ছিল সব দেশেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অনলাইন গেম, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি দূর করতে কোরআন পাঠে ঝুঁকছেন ফিলিস্তিনের গাজার শিশু কিশোররা। ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানদের পবিত্র এই ধর্মগ্রন্থ অবমাননার কয়েকটি ঘটনার পর অঞ্চলটিতে কোরআন শেখার প্রতি আগ্রহ বেড়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, আগের চেয়ে সম্প্রতি তাদের শিক্ষার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ইসলাম ধর্মে পবিত্র গ্রন্থ আল কোরআন তেলাওয়াত ও মুখস্থ করায় রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য। আর তাই শৈশব কৈশোরেই মুসলিম শিশু কিশোরদের কোরআন শেখানো হয়।
আধুনিকের যুগে ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে মোবাইল ফোন, অনলাইন গেম ও সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে ধর্মীয় আচারে আগ্রহ হারাচ্ছে শিশু কিশোররা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায়। অঞ্চলটিতে দিন দিন বাড়ছে কোরআন শেখার আগ্রহ। পবিত্র গ্রন্থ শেখানোর প্রতিষ্ঠানে প্রতিদিনই বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। মোবাইল ফোন, গেম, ইন্টারনেট সহ ক্ষতিকর সবকিছুই আমি ত্যাগ করেছি। পবিত্র কোরআনে নিজেকে উৎসর্গ করেছি। মসজিদে গিয়ে আমি কোরআন মুখস্থ করি, সকালে গিয়ে দুপুর পর্যন্ত তেলাওয়াত করি, বাড়িতে এসেও আমি কোরআন পড়ি। মূলত সুইডেন, ডেনমার্কের মতো ইউরোপের দেশগুলোতে কোরআন পড়ানোর কর্মসূচির পরই গাজার শিশু কিশোরদের মধ্যে এই ধর্মীয় গ্রন্থের প্রতি আগ্রহ বেড়েছে। অভিভাবকরাও সন্তানদের নানাভাবে উৎসাহ যোগাচ্ছেন। আল্লাহর কিতাবের ওপর ন্যাক্কারজনক আক্রমণ করে পবিত্র কোরআন পড়িয়ে তারা মনে করেছে শিশু ও যুবকদের পবিত্র ধর্মগ্রন্থ থেকে দূরে সরাবে। উল্টো এসব ঘটনার পর আরব ও ইসলামী বিশ্ব কোরআন মুখস্থ করতে চাওয়া ছাত্রের সংখ্যা অনেক বেড়েছে। কোরআন শেখানোর জন্য আমি আমার সন্তানদের নৈতিকভাবে উৎসাহ দেই। এছাড়া আর্থিক পুরস্কারও দেই তাদের। কোরআনের প্রতিটি অংশ এবং প্রতিটি সূরার জন্য পুরস্কার দিই আমি নিজেও কোরআন মুখস্থ করেছি। শৈশবে ব্যক্তিগত প্রচেষ্টাই আমি এটি করেছি। গাজার বাসিন্দারা বলছেন নৈতিক মূল্যবোধ বৃদ্ধিতে কোরআনের বিকল্প নেই। আর তাই পবিত্র গ্রন্থ অবমাননার প্রতিবাদেই সন্তানদের আরও বেশি কোরআনের সাথে যুক্ত করতে চান তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভূমধ্যসাগরের তলদেশে সন্ধান মিলেছে হাজার বছরের পুরনো রোমান সভ্যতার একটি মালবাহী জাহাজের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকরা বলছেন জাহাজটি খ্রিস্টপূর্ব প্রথম অথবা দ্বিতীয় দশকের। এই ঘটনাকে প্রত্নতত্ত্ব গবেষণার জন্য অসাধারণ হিসেবে অভিহিত করেছেন গবেষকরা। প্রতিবেদনে বলা হয়, ইতালির বন্দর নগরী সিভিতা সেভিয়ার অদূরে সমুদ্রে 524 ফুট গভীরে জাহাজটির সন্ধান মিলে। জাহাজটি প্রায় 20 মিটার লম্বা। এর মধ্যে পোড়ামাটির কয়েকশো জার বা তৈজসপত্র পাওয়া গেছে। এগুলো অ্যামফোরা নামে পরিচিত। এগুলো দেখতে অনেকটা চারকোনা টিউবের মতো। তবে এসব বয়াম কী কাজে ব্যবহার হতো সেটি জানা যায়নি। বিশ্বাস ছিল একদিন না একদিন সুযোগ আসবে। লঙ্কান প্রিমিয়ার লিগ খুলে দিয়েছে ফ্রাঞ্চাইজি লিগে দেশের বাইরে খেলার সেই সুযোগ। শ্রীলঙ্কা যাওয়ার আগে এমন রোমাঞ্চের কথাই জানালেন পেসার শরীফুল ইসলাম। দ্বীপদেশটিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এশিয়া কাপের ম্যাচে, যেখানে বিদেশি লিগে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিং অনুপ্রেরণা হয়ে আছে দেশের বাইরে প্রথমবার লিগ খেলতে যাওয়া এই পেসারের কাছে। সাদা গাড়িতে চড়ে বিমানবন্দরে এলেন শরীফুল ইসলাম। গাড়ির রঙের মতোই সহজ সরল একজন মানুষ। তবে 22 গজের সবুজ গালিচায় নামলেই বদলে যান। গতি আর ক্ষিপ্রতায় শরীফ যেন হয়ে যান অন্য কেউ। এই যেমন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেমেই ধসিয়ে দিয়েছিলেন এই পেসার। সাফল্যের পুরস্কারও পেয়েছেন, ডাক পেয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার। যুব বিশ্বকাপ জয়ী শরীফুল তাই তো নতুন শুরুর অপেক্ষায়। আশা ছিল যে হয়তো একদিন খেলবো। সবার জন্য প্রথমবারের যে কোনো লিগে এক্সাইটেড থাকি, তো আমিও ওরকম আর কি একটু হলেও এক্সাইটেড আছি। একটা সময় সাকিব আল হাসানি ছিলেন বিদেশি লিগে সবেদন নীলমণি। সময়ের সাথে ছবিটা বদলাচ্ছে। বল হাতে জিম আফ্রো টি10 লিগে রীতিমতো ত্রাস তাসকিন আহমেদ। লঙ্কান লিগেও সুযোগ পেয়েছেন তাহিদ হৃদয় সহ 4 জন। যখন নিজের দেশের প্লেয়ার অন্য কোনো লিগে যায় ভালো খেলে, তো সবার কাছে ওটা ভালো লাগে। আমার কাছে যেমন আপনাদের কাছে ভালো লাগার কথা। ফ্রান্সাইজি লিগে একটা থেকে সব কিছুই বেশিরভাগ প্লেয়ারে যায় এক্সপিরিয়েন্স একটা গ্যাদার করার। তো আমি চেষ্টা করবো এই এক্সপিরিয়েন্সটা আমার ভিতরে আনার জন্য। এশিয়া কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ওই ক্যান্ডিডেই। তাই তো শরীফুলের সামনে সুযোগ থাকছে কন্ডিশন চিনে অভিজ্ঞতা কাজে লাগানোর। উইকেটে আর কন্ডিশনের সাথে একটা অ্যাডজাস্ট হলে হয়তো বা ভালো একটা কিছু ধারণা করা যাবে। রোববার রাত 8টায় কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামার কথা শরীফুলের। একাদশে সুযোগ পেলে দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগে ডেবু হয়ে যাবে এই পেসারের। অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।